ক্রাইমিয়া ব্রিজে বোমা হামলার মামলায় ৮ জনের যাবজ্জীবন, নিজেদের নির্দোষ দাবি সাজাপ্রাপ্তদের। বাজেটে কর বৃদ্ধির প্রস্তাব ঘিরে বিভক্ত ব্রিটেনের সাধারণ মানুষ। ফ্রান্সের সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরুর ঘোষণা প্রেসিডেন্ট ম্যাক্রোর। পোল্যান্ড সীমান্তে $232,000 সমমূল্যের চোরাই সিগারেট জব্দ। 3 দিনের সফরে তুর্কিতে পোপ লিও, সেখান থেকে গন্তব্য লেবানন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রাইমিয়াকে সংযোগকারী ক্রাইমিয়া ব্রিজে বোমা হামলার মামলার রায়ে অভিযুক্ত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক আদালত এই রায় দেয়। রায়ে বলা হয়, অভিযুক্ত ৮ জন ইউক্রেনের গোয়েন্দাদের সাথে মিলে ওই হামলা সংঘটিত করে। তবে অভিযুক্তরা সব অভিযোগ নাকচ করে দিয়েছে। তাদের দাবি, তাদেরকে মিথ্যা বলে এই হামলার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। ক্রাইমিয়ার সাথে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সংযোগ সেতুতে ট্রাক বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক আদালত এই রায় দেয়। 2022 সালের অক্টোবরে সংঘটিত ওই হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU। বিস্ফোরণে প্রায় 12 মাইল দৈর্ঘ্যের সেতুটির একটি অংশ ধসে পড়ে 5 জন নিহত হয়। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কাছে সরবরাহ পৌঁছাতে হিমশিম খেতে হয় মস্কোকে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নেয়ার পর 2018 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ট্রাক চালিয়ে সেতুর উদ্বোধন করেন। 2022 সালের ওই হামলায় ট্রাকটির চালক সহ আরও 4 জন নিহত হন। এরপরই চিরুনি অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে 8 জনকে আটক করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তারা একটি সংগঠিত চক্রের সদস্য, যারা ইউক্রেনকে এই হামলা পরিচালনায় সহায়তা করেছে। তবে 2023 সালে SBU প্রধান ভাসিল মালিউক জানান, পরিকল্পনায় যুক্ত বেশ কয়েকজনকে মূল পরিকল্পনার বিষয়ে কিছুই জানানো হয়নি। বিস্ফোরকগুলো প্লাস্টিক ফিল্মের বড় রোলের ভেতর ধাতব সিলিন্ডারে লুকানো ছিল। মামলায় অভিযুক্তরাও আদালতে একই দাবি করেন। তারা এই হামলা সম্পর্কে কিছুই জানতেন না বলে জানান। প্রসিকিউটররা তাদের দাবি নাকচ করে দিলে অভিযুক্তদের কেউ কেউ প্রয়োজনে পলিগ্রাফ টেস্টের আহ্বান জানান। আমাদের লুকানোর কিচ্ছু নেই, আমরা একদমই নির্দোষ। সব সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আমরা প্রস্তুত। আমরা 8 জনই লাই ডিটেক্টর টেস্টের মধ্য দিয়ে গেছি, সেখানেও আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। আমরা তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি, নিজেরাই থানায় হাজির হয়েছি। আমরা সবাই জবানবন্দি দিয়েছি। সব সাক্ষী বলেছেন আমরা দোষী নই। সব প্রমাণও দেখাচ্ছে যে আমরা নির্দোষ। এদিকে এই রায় ন্যায়সঙ্গত হয়নি বলে অভিযোগ তুলেছেন আরেক আসামি দিমিত্রি থিয়াজেলিকের আইনজীবী অ্যালেক্সেই ডাব্রোভিন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি। আমরা এই রায়ের সঙ্গে একমত নই এবং এর বিরুদ্ধে আপিল করব। আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অনলাইন সিম সার্ভিসের মাধ্যমে সিম কার্ড ভাড়া দিয়ে গোপন যোগাযোগের সুবিধা দিয়েছেন, কিন্তু প্রাথমিক তদন্তে 6 বার অতিরিক্ত কম্পিউটার ফরেনসিক পরীক্ষা করার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আদালতও 2 বার এই পরীক্ষা নাকচ করেছে। বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার আবেদন 3 বার বাতিল করা হয়েছে। আমার মক্কেল যে নির্দোষ তা প্রমাণের কোনো সুযোগই দেওয়া হয়নি। প্রসিকিউটররা জানান, ওই বিস্ফোরকগুলো ইউক্রেন থেকে সড়ক পথে বুলগেরিয়া, আর্মেনিয়া ও জর্জিয়া হয়ে রাশিয়ায় প্রবেশ করেছিল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের শরৎকালীন বাজেটে কর বৃদ্ধির প্রস্তাব ঘিরে বিভক্ত হয়ে পড়েছে দেশটির সাধারণ মানুষ। অনেকের অভিযোগ, লেবার সরকার গরিবের উপর করের বোঝা চাপিয়ে ধনীদের বিশেষ সুবিধা দিতে চাইছে। কেউ কেউ মনে করছেন, নতুন এই করের বোঝার ফলে কেবল শ্রমজীবীরাই ক্ষতিগ্রস্ত হবে। তবে কারো মতে জনকল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য যে বাড়তি অর্থ দরকার তা নিশ্চিতে কর বৃদ্ধির যথাযথ পদক্ষেপ। অর্থনীতির উন্নতির জন্য লেবার সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার বলেও মত দেন কেউ কেউ। শরৎকালীন বাজেটে কর বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী রেচেল রিভস।
I would cut debt and borrowing. এদিকে কর বৃদ্ধির কারণ হিসেবে জনকল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টিকে উল্লেখ করেছেন রিভস। সমালোচকদের তিনি স্পষ্ট করে বলেন, এই খাতে বরাদ্দ বাড়াতে গিয়ে সাধারণ মানুষের উপর যুদ্ধোত্তর সময়ের সর্বোচ্চ করের বোঝা চাপানোর অভিযোগ মোটেও সঠিক নয়। জনকল্যাণ খাতে ব্যয়ের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। তাদের অভিযোগ, রিভস শ্রমজীবী মানুষের পকেট কেটে নিজ দলের এমপিদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন, যা নতুন রাজনৈতিক বিভাজন সৃষ্টি করবে। বিরোধীদের এই অভিযোগের সাথে একমত রবি ব্রাউন নামে লন্ডনের এই অ্যাকাউন্টেন্ট। তিনি মনে করেন, কিছু কিছু সেবা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেজন্য সীমিত আয়ের মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে ধনীদের কর কমিয়ে দেয়া যুক্তিসঙ্গত নয়। So some benefits are obviously needed, but there comes a point where you're overtaxing people who work and giving too much to people who don't. So no, I don't agree with that. তবে ইমা হিগাম নামে এই ডিজাইনার ব্রাউনের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন, বাড়তি সেবা পেতে হলে বাড়তি কর দিতে হবে, যা খুবই স্বাভাবিক বিষয়। পাশাপাশি শুধুমাত্র প্রথম 2 সন্তানকে ভাতা দেওয়ার নীতি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রশংসাও করেন তিনি। I understand that I would have to pay more tax, but I think particularly the lifting of the 2-child cap to lift so many children out of poverty is really important, and I'm willing to contribute to make that happen. হিগাম মনে করেন, লেবার সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে তাদের কিছু সময় দেয়া জরুরি। Worse off either. I think again it's about giving Labour time and space to do what they need to do, which they've got a big job to do. So বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরে সরকারি ব্যয় বাড়লেও কর বৃদ্ধির বড় অংশ কার্যকর হবে পরে। এতে 2029 সালে নির্বাচনের আগে সরকার এই সিদ্ধান্তে অটল থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের তরুণদের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে যোগদানের একটি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী বছরের মাঝামাঝি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে বৃহস্পতিবার ভার্সের শহরের 27তম মাউন্টেন ইনফ্যান্ট্রি ব্রিগেডের ঘাঁটিতে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। ম্যাক্রো বলেন, সামরিক বাহিনীতে তরুণদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ দেয়া তাদের প্রতি তার আস্থার বহিঃপ্রকাশ। ম্যাক্রো জানান, এই কর্মসূচির আওতায় 18 ও 19 বছর বয়সীরা 10 মাস মেয়াদী এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে পারবেন। পুরো 10 মাসের জন্য তাদের নির্ধারিত হারে মাসিক বেতন দেওয়া হবে। এই কর্মসূচিতে 2 বিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের তরুণরা কেবল দেশের ভূখণ্ডেই সেবা করবে না, মূল ভূখণ্ড এবং বিদেশে আমাদের অধীনে থাকা ভূখণ্ডেও সেবা দেবে। জাতীয় সেবার উদ্দেশ্যই হলো দেশের ভেতরে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। আমি চাই এই নিয়মটি আইন হিসেবে স্পষ্টভাবে নির্ধারিত হোক। 2026 সালের গ্রীষ্মে এটি শুরু হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। প্রথমে 3000 তরুণকে নেওয়া হবে, তবে আমার লক্ষ্য 2035 সালের মধ্যে এই সংখ্যা 50,000-এ পৌঁছানো। বেলারুশ থেকে পোল্যান্ডে পাচারের সময় অবৈধ সিগারেটের একটি বড় চালান আটক করেছে পোল্যান্ডের কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, পার্সলি বা ধনে পাতার চালানের মধ্যে লুকিয়ে 50,000 বেলারুশিয়ান সিগারেট পোল্যান্ডে পাচারের চেষ্টা করে চোরাকারবারি একটি দল। সীমান্তে পার্সলি বোঝাই ট্রাকটি থামিয়ে বেলজিয়ান জার্মান শেফার্ড জাতের একটি স্নিফার ডগ এবং এক্স-রে স্ক্যানারের সাহায্যে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় পার্সলি ভর্তি কাঠের বাক্সের ফাঁকে ফাঁকে সিগারেটের অস্তিত্ব ধরা পড়ে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত ট্রাকটি জর্জিয়ায় নিবন্ধিত এবং পোল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করে। সিগারেটগুলোর বাজার মূল্য প্রায় $232,000। ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। ট্রাক চালক আজারবাইজানের নাগরিক বলে জানানো হয়েছে। বিশ্বে চলমান সংঘাতগুলোর প্রতিকার না করা হলে এ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বৃহস্পতিবার তুর্কি সফরে দেশটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক বিশেষ বৈঠকে প্রয়াত পোপ ফ্রান্সিসের কথার পুনরাবৃত্তি করেন পোপ লিও। এই সংঘাতগুলোর কারণে বিশ্ব মানবতা হুমকিতে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন পোপ। এদিকে ইউক্রেন রাশিয়া সংঘাত এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পোপের বিভিন্ন বক্তব্যের প্রশংসা করেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। এদিন পোপের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেও ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার তুর্কিয়ে পৌঁছেছেন পোপ 14 লিও। এদিন স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে পোপকে বহনকারী বিমান আঙ্কারা এসেনবোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।
3 দিনের সফরের প্রথম দিনটি পোপ শুরু করেন তুর্কির স্থপতি মুস্তাফা কামাল আতাতুর্কের কবর পরিদর্শনের মধ্য দিয়ে। বিমানবন্দর থেকে সরাসরি আতাতুর্কের সমাধিস্থলে যান পোপ। সেখানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিছু সময় নীরবতা পালন করেন তিনি। সই করেন সেখানে রাখা ভিজিটর বুকেও। তুর্কি সফরের সুযোগ দেয়ায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দেশটির মানুষের সুখ শান্তির জন্য প্রার্থনা করেন পোপ লিও। এরপর সেখান থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান পোপ। সেখানে তাকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেন এরদোয়ান। টার্কির সামরিক বাহিনী বিশেষ কুচকাওয়াজের পাশাপাশি তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা জানায় ক্যাথলিক খ্রিস্টিয়ানদের সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে। সেখানে এরদোয়ান ও পোপ বৈঠক করেন। বৈঠকের আগে ফটো সেশনে অংশ নিতে ভুল করেনি তারা। এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে দ্বিপাক্ষিক এই বৈঠকের পর তুর্কির রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকদের সাথে আলোচনায় অংশ নেন পোপ ও প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। This is enabling what Pope Francis called a third world war fought piecemeal. We must in no way give in to this. The future of humanity is at stake. অন্যদিকে বিশ্বে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে পোপের বক্তব্যের প্রশংসা করেন এরদোয়ান। বিশেষ করে প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে পোপের বারবার আহ্বান জানানোর কথা উল্লেখ করেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সংলাপের জন্য আমাদের সম্মানিত অতিথির আহ্বান কূটনৈতিক প্রক্রিয়ার সফলতার জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে প্যালেস্টাইনের বিষয়ে বর্তমান পোপ ও তার পূর্বসূরির বিচক্ষণ অবস্থান আমরা সবসময় গভীরভাবে মূল্যায়ন করেছি। 3 দিনের সফর শেষে রবিবার লেবাননের উদ্দেশ্যে তুর্কি ছাড়বেন পোপ লিও। মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।